আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের সরকার ৬ মাস অতিক্রান্ত করেছে। আমাদের দেশের যে চিরাচরিত প্রথা, সেই প্রথা অনুযায়ী একটি সরকারকে বা যেকোনো একটি প্রতিষ্ঠানকে সাধারণত মাস ৬ সময় দেওয়া হয়, যেটিকে বলা হয় মধুচন্দ্রিমা। তো সেই দিক থেকে সরকারের এই প্রথম ৬ মাস, এটিকে যদি আপনি মধুচন্দ্রিমা ধরেন, এই মধুচন্দ্রিমার সময় পার হয়ে গেছে। এখন সরকারের সামনে কতগুলো রূঢ় বাস্তবতা দেখা দিয়েছে। এই বাস্তবতাগুলো নিয়ে কথা বলব, কিন্তু তার আগে এই সরকারের যে শুরুটি, এটি কেমন ছিল? তার বাস্তব প্রমাণ আমরা দেখি যখন জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে এসে ঢাকার পূর্বাঞ্চলের যে ৩০০ ফিট সড়ক, এই সড়কে তিনি প্রথম পাবলিক গ্যাদারিং বা পাবলিক মিটিং করেছিলেন। সেখানে ইংরেজিতে তিনি একটি শব্দ বলেছিলেন, "আই হ্যাভ এ প্ল্যান"। পরে অবশ্য এটাকে অ্যামেন্ডমেন্ট করে তিনি বলেছিলেন, "উই হ্যাভ এ প্ল্যান"। আপনারা জানেন যে আমেরিকার ধর্মীয় নেতা মার্টিন লুথার কিং জুনিয়র, দুজন মার্টিন লুথার কিং ছিলেন। প্রথমজন সেই সে বিখ্যাত, মানে প্রথমজন, আর দ্বিতীয়জন হল আমেরিকার। তো দ্বিতীয়জন আমেরিকার, তার যে স্বপ্ন, তার যে কথা, তার যে বক্তব্য, সেগুলো নিয়ে আই হ্যাভ এ ড্রিম। তিনি একটা স্বপ্ন দেখেছিলেন ৫০-এর দশকে, যেমন একদিন আসবে যেখানে কালোরা এবং সাদারা একে অপরের সঙ্গে হাতে মিলিয়ে তারা কাজ করবে, তাদের মধ্যে হিংসা দেশ থাকবে না। তো এই তার যে বিখ্যাত স্বপ্ন, সেই স্বপ্ন বলার পরেই আততায়ীর হাতে তিনি যখন নির্মমভাবে খুন হন, তখন তার সেই স্বপ্নটি, আই হ্যাভ এ ড্রিম, সে ড্রিমটি অমরত্ব লাভ করে। ঠিক তদ্রূপ মার্টিন লুথার কিংয়ের মতো করে জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। কারা তাকে এই বক্তব্য শিখিয়ে দিয়েছেন বা তিনি নিজে লিখেছেন বা নিজে বলেছেন, আমি এটা বলতে পারবো না। তবে মার্টিন লুথার কিংয়ের যদি পরিণতি আপনি চিন্তা করেন, তাহলে তার যে ড্রিমটি, এই ড্রিমটি আমেরিকান সমাজ গ্রহণ করতে পারেনি, এবং তারা, অর্থাৎ আমেরিকান সমাজ, মার্টিন লুথার কিংকে মেরে ফেলেছে। কাজেই একজন মৃত ব্যক্তি, যিনি কিনা তার স্বপ্নের জন্য মারা গিয়েছেন, তার এক্সপেকটেশনের জন্য মারা গিয়েছেন, তার প্ল্যানের জন্য মারা গিয়েছেন, তার সেই বক্তব্যটি একজন পলিটিক্যাল লিডার বাংলাদেশে এসে বলেছেন। তো কাজেই তার সেই স্বপ্নটিকে যদি অমরত্ব দিতে হয় বা তার প্ল্যানটিকে যদি অমরত্ব দিতে হয়, তাহলে তো মার্টিন লুথার কিংয়ের পরিণতি তাকে ভোগ করতে হবে। এই যে সহজ সরল সমীকরণটি বা ইতিহাসটি তারেক রহমান সাহেবের কাছে কেন বলেনি লোকজন, বা কেন উনি এই ইতিহাসটি জানেননি? তিনি যদি নেলসন ম্যান্ডেলার কোনো শব্দকে ন্যারেট করতেন, তিনি যদি রোনাল্ড রিগানের কোনো শব্দকে ন্যারেট করতেন, ওটা আরও বেশি, মানে যাকে বলে, বাস্তবতা পেত। তিনি যদি মার্কাস আর্লিয়াস, জুলিয়াস সিজার, ওনাদের কোনো বক্তব্যকে করতেন, যারা মানে তাদের রাজনৈতিক যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করে যেতে পেরেছিলেন। কোনো স্বপ্ন তারা কাউকে দেখাননি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, আর সেই স্বপ্নর কথা বলার কারণে তাদের মরতে হয়নি। তো এইরকম যারা সফল মানুষ, যারা তাদের প্ল্যানকে বাস্তবায়ন করে গেছেন টু দি পয়েন্টে, তো সেরকম স্বপ্ন জাতিকে না দেখিয়ে তিনি যখন বললেন, আই হ্যাভ এ প্ল্যান, এখন এই ৬ মাসে আমরা তার সেই প্ল্যানগুলো কি দেখলাম, প্ল্যানগুলোর অবস্থা কি? তিনি সেই তার আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, এরপরে তার সরকার ক্ষমতায় এলো। তিনি তার প্ল্যান অনুযায়ী আমরা দেখলাম যে বিরাট ঢাউস প্রকৃতির একটি উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেছেন, একটি মন্ত্রী পরিষদ গঠন করেছেন। তার আপনজন, বিশ্বাসজন, প্রিয়ভাজন, তিনি কাউকে বঞ্চিত করেননি, এবং
যাকে বলা হয় রাষ্ট্রীয় পদ-পদবি দিয়ে মানুষকে খুশি করার, সুখী করার যদি কোনো প্ল্যান কারো থাকে গত ১০০ বছরে এশিয়ার সাবকন্টিনেন্টে তারেক রহমান সাহেবের মতো এরকম সফল কেউ নন। তিনি তার ঘরের ঝাড়ুধার থেকে শুরু করে মুচি, তার ড্রাইভার, তার পিয়ন, তার আড্ডালি, তার বন্ধু, তার আত্মীয়, তার স্বজন, তার শুভানুদ্দায়ী, তার সঙ্গে যারা কথা বলেছেন, এমন কোনো মানুষ নেই যে গত ৬ মাসে তার আপনজনদেরকে তিনি মানে এই রাষ্ট্রীয় কর্মে একীভূত না করেছেন। সবাইকে করেছেন। অনেকে অখুশি, দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে অখুশি, কিন্তু খুশির পরিমাণ বেশি। তার দলের যারা লোকজন আছে সবাইকে তিনি সেই বিভিন্ন কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, তারপরে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন, প্রেস সেক্রেটারি হিসেবে, প্রেস সচিব হিসেবে, প্রেস মিনিস্টার রূপে, মানে এ যাবৎকালে যে কত হাজার বিএনপি নেতাকর্মীদেরকে বিভিন্ন পলিটিক্যাল পোস্টে দেশে, দেশের বাইরে নিয়োগ দিয়েছেন তার কোনো ইয়াত্তা নেই। ইফ ইট ইজ প্ল্যান, এটা যদি তারেক রহমান সাহেবের প্ল্যান হয় তাহলে আমি বলবো তাকে ১০০-তে ১০০ নম্বর দেওয়া যাবে। এরকম কাজ তার আব্বাও করতে পারেনি, তার মাও করতে পারেননি, শেখ হাসিনাও করতে পারেনি। তিনি সবাইকে তার সঙ্গে ধরেন যাদের বন্ধুত্ব ছিল, তার সঙ্গে যার বিশ্বাসযোগ্য সম্পর্ক ছিল, এমনকি দলের বাইরে যে সমস্ত লোকজন ছিল, অন্য দল থেকে এনেছেন, মোরালেস সবার সঙ্গে তিনি কথা রেখেছেন, কমিটমেন্ট রেখেছেন এবং সবাইকে একটা সুযোগ করে দিয়েছেন কাজ করার জন্য। তো এটা যদি প্ল্যান হয়, সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করেছেন। ২ নম্বরে যেটা আছে সেটি হলো এই তার প্ল্যান বাস্তবায়ন পর তিনি যাদেরকে সুযোগ দিয়েছেন তারা কি ঠিকমতো পারফর্ম করছেন? এটা খুব দুঃখজনক। কেউ পারফর্ম করেননি। সবাই একটা বিরাট অংশ তার সঙ্গে মুনাফিকি করেছেন। অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন। অনেকে জনরোষের শিকার হয়েছেন। অনেকে কর্মক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং এই কথাগুলো চমৎকারভাবে তার দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এখানে আসলে অনুকরণ করার মতো যদি কিছু থেকে থাকে বা কেউ থাকে সেটা কেবলমাত্র প্রধানমন্ত্রী। বাকি আমরা যারা আছি আমরা কেউ ব্যতিক্রমধর্মী কিছু দেখাতে পারিনি, বরং আমাদের অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ এসেছে এবং এই সকল দুর্নীতির মান, এই সকল দুর্নীতির যে প্রকৃতি, এটা এত নিম্নমানের এবং এতটা জঘন্য যেটি বলার মতো নয়। এবং এই ৬ মাসের মধ্যে যে কথাগুলো একেবারে কেউ কখনো কল্পনা করেনি, এটা আউট অফ প্ল্যান, এটা তারেক রহমান সাহেবের এই প্ল্যানের মধ্যে এটা ছিল না। সেটি হলো এই অল্প সময়ের মধ্যেই বিরোধী দল তাকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে চাইবে, তার বিরুদ্ধে আরেকটা গণ-অভ্যুত্থান করতে চাইবে, রাজপথে ছাত্র শিবির, ছাত্রদল মারামারি করবে, তারপর দেশের আইনশৃঙ্খলা যে অবস্থা এটা অবনতি ঘটবে, তার এবং তার পরিবারকে নিয়ে কটূক্তি করা হবে এবং তার বিরুদ্ধে সমালোচনা করার জন্য মামলা হবে, জেলে যেতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। এগুলো প্ল্যানের বাইরে ঘটেছে। ফলে কি হলো, তার যে নিজস্ব প্ল্যান আছে সেই প্ল্যান এবং প্ল্যানের বাইরে যা কিছু ঘটছে এই দুয়ে মিলে সরকারের সমস্ত কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি করে ফেলেছে। তিনি নিঃসন্দেহে প্ল্যান করেননি যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে ২০২৬ সালে ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসতে চাইবে। তিনি অবশ্যই তার প্ল্যানের মধ্যে এটা অন্তর্ভুক্ত করেননি যে এত দ্রুত ৬ মাসের মাথায় গিয়ে তার মন্ত্রিপরিষদের একটা বিরাট অংশকে তাকে বাদ দিতে হবে। এরা অনেকে ক্যান্সারের মতো হয়ে গেছে। এদেরকে যদি তিনি কন্টিনিউ করেন তাহলে তার ইমেজ থাকবে না। আবার তিনি যদি তাদেরকে বাদ
না দেন, তাহলেও তার সরকারের কাজের গতি আসবে না। এটা তার প্ল্যানের মধ্যে ছিল না। তিনি হয়তো চিন্তা করেছেন যে তিনি কাজের একটা মূল্যায়ন করবেন। অনেককে শাসন করবেন, অনেককে সতর্ক করবেন।